ক্ষমতার সমীকরণে কি সবসময় দৃশ্যমান হিসাবটাই সত্য হয়, নাকি ক্ষমতার অলিন্দে সেই বঙ্গভবনের চার দেয়ালের ভেতর কখনো কখনো এমন কিছু সমীকরণ তৈরি হয় যা একটি দেশের পুরো ইতিহাসকে নীরবে পাল্টে দেয়? দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, কিন্তু সেই পদটি যখন পরিণত হয় এক অদৃশ্য খাঁচায়, তখন বুঝতে হবে রাজনীতির দাবা খেলায় কোথাও কোনো এক গভীর চাল চালা হচ্ছে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর কেটে গেছে 3.25 বছর, আর এই অল্প সময়ের মধ্যেই তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড। পরপর 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়ানোর এক বিরল ইতিহাস। কিন্তু এই রেকর্ডের চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে এক দম বন্ধ করা সত্য। টানা 1.5 বছরেরও বেশি সময় ধরে নিজ প্রাসাদে বঙ্গভবনের ভেতরেই এক প্রকার গৃহবন্দী জীবন কাটাতে হয়েছিল তাকে। কিভাবে একজন রাষ্ট্রপ্রধান পরিণত হলেন ক্ষমতাহীন এক বন্দিতে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, যার উত্তর খুঁজতে আমাদের পাড়ি দিতে হবে রাজনীতির এক অন্ধকার ও রহস্যময় অধ্যায়। চলুন ফিরে যাই 2024 সালের সেই উত্তাল অক্টোবরে। দেশে তখন অন্তর্বর্তীকালীন সরকার, চারদিকে থমথমে পরিস্থিতি। হঠাৎ করেই বঙ্গভবন ঘেরাও করে বসে অনুসারীদের একটি বিশাল অংশ। তাদের একমাত্র দাবি রাষ্ট্রপতির বিদায়। সংবাদ মাধ্যমের শিরোনামগুলোতে তখন স্পষ্ট লেখা হচ্ছিল, রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র পুরোপুরি প্রস্তুত। কিন্তু পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। সেই মুহূর্তে বিএনপি এবং দেশীয় কিছু প্রভাবশালী পক্ষের নীরব অনীহার কারণে শেষ পর্যন্ত সেই বিদায় ঘণ্টা আর বাজেনি। ক্ষমতা থেকে সরাতে না পারলেও বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতিকে কার্যত এক নিঃসঙ্গ দ্বীপে পরিণত করা হয়েছিল। বিদেশের মাটিতে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা হচ্ছিল অত্যন্ত সন্তর্পণে। অসুস্থতার জন্য দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার পথও রুদ্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ঈদের দিন জাতীয় ঈদগাহে গিয়ে সাধারণ মানুষের সাথে নামাজ পড়ার সেই ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল। চারদিকে শুধু সাংবিধানিক শূন্যতা তৈরির এক গভীর পায়তারা। সেই 1.5 বছর রাষ্ট্রপতির উপর দিয়ে যে কি ভয়াবহ মানসিক ঝড় বয়ে গিয়েছিল তা হয়তো কেবল বঙ্গভবনের ওই নীরব দেয়ালগুলোই জানে। কিন্তু এখানেই শেষ নয়। রাজনীতির রং বদলাতে সময় লাগে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ক্ষমতার বিশাল পট পরিবর্তন ঘটে। নতুন সরকার হিসেবে দায়িত্ব নেয় বিএনপি। শপথ অনুষ্ঠানের পর বঙ্গভবনের সেই বন্দি দশা থেকে যেন হাফ ছেড়ে বাঁচেন রাষ্ট্রপতি। দীর্ঘ 1.5 বছরের মানসিক নির্যাতন আর গোপন ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তিনি যেন মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পান। গণমাধ্যমের কাছে তার সেই স্বস্তির দীর্ঘশ্বাস গোপন থাকেনি। ক্ষমতার প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই চলছিল। নতুন সরকার তাকে তার হারানো সম্মানের সুবিধাগুলো একে একে ফিরিয়ে দিচ্ছিল। বাতিল করা প্রেস উইংয়ের সুবিধা পুনরায় চালু হয়। এমনকি শীর্ষ নেতাদের সাথে তার সুসম্পর্কের এক সোনালী অধ্যায় শুরু হয়। একসাথে ঈদের নামাজ আদায়, শহীদ মিনার ও স্মৃতিসৌধে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রদ্ধা নিবেদন, সব মিলিয়ে মনে হচ্ছিল বঙ্গভবন তার পুরনো জৌলুস ফিরে পেয়েছেন। এমনকি লন্ডনের স্ত্রীর সাথে চিকিৎসার জন্য যাওয়ারও সুযোগ পান তিনি। দেখে মনে হচ্ছিল অতীতের সব তিক্ততা মুছে গিয়ে এক নতুন আস্থার সম্পর্ক তৈরি হয়েছে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন ক্ষমতার ক্যালেন্ডারে পার হতে থাকে নতুন নতুন পাতা। নির্বাচনের 5 মাস পেরোতে না পেরোতেই সেই আস্থার দেয়ালে ফাটল ধরতে শুরু করে। যে দল একদিন তাকে চরম বিদায়ের হাত থেকে রক্ষা করেছিল, তারাই এবার তার বিদায়ের সুর বাজাতে শুরু করেছে। কিন্তু কেন এই আকস্মিক পরিবর্তন? এর পেছনে লুকিয়ে আছে রাষ্ট্রের কিছু অত্যন্ত সংবেদনশীল এবং আইনি বাধ্যবাধকতার বিষয়, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এক স্নায়ুযুদ্ধ। বাংলাদেশের সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে রাষ্ট্রপতিকে তার সফরের বিস্তারিত অবহিত করবেন। এটাই সাংবিধানিক নিয়ম। এছাড়া আন্তর্জাতিক কোনো চুক্তি হলে সেটিও রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে জানাতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেমন 15টি দেশ সফরের পরও রাষ্ট্রপ্রধানকে অন্ধকারে রাখা হয়েছিল, এমনকি আমেরিকার সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তির বিষয়েও কোনো তোয়াক্কা করা হয়নি, ঠিক তেমনই নতুন সরকারের আমলেও যেন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে শুরু করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফিরে আসার পরও বঙ্গভবনের দরজা দিয়ে সেই সাংবিধানিক বার্তা পৌঁছায়নি। আর ঠিক সেখানেই জমতে শুরু করে অভিমান আর দূরত্বের বিশাল এক বরফ। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, পরিস্থিতি আসলে কতটা ঘোলাটে হয়েছে? এই দূরত্বের মাত্রা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে গত 12ই মার্চ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন।
রাষ্ট্রপতি যখন সংসদে তার ভাষণ দেওয়ার জন্য প্রবেশ করছেন, তখন সেখানে তৈরি হয় এক নজিরবিহীন ও চরম উত্তপ্ত পরিস্থিতি। বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তাদের হাতে জ্বলজ্বল করছিল জুলাইয়ের আন্দোলন সম্পর্কিত বিভিন্ন প্ল্যাকার্ড। সংসদ কক্ষের ভেতরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান ওঠে। সেদিন সরকার পক্ষের নীরবতা অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছিল। প্রকাশ্যে কোনো পদক্ষেপ না নিলেও ক্ষমতার অলিন্দে যে নতুন গুটি সাজানো হচ্ছিল তা স্পষ্ট হয়ে ওঠে। রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত থাকলেও তাকে বিদায় করার এক ছক ইতোমধ্যেই আঁকা হয়ে গেছে ডিপ স্টেটের গভীরে। পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব, যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। শীর্ষ মহল থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে বিদায়ের সেই বার্তা ইতোমধ্যে পৌঁছে গেছে বঙ্গভবনে। আর সেই বার্তার তীব্রতা এতটাই যে রাষ্ট্রপতি নিজেও এখন মানসিকভাবে এই সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত। অতীতে তিনি নিজেই জানিয়েছিলেন, নির্বাচিত সরকার আসার পর যদি তারা চায় তবে তিনি থাকবেন, নতুবা সসম্মানে বিদায় নেবেন। সেই সসম্মানে বিদায়ের ক্ষণটি হয়তো এখন সমাগত। কিন্তু কিভাবে হবে এই বিদায়? সংবিধানে রাষ্ট্রপতিকে সরানোর 3টি পথ খোলা রয়েছে। প্রথমটি 52 অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন, দ্বিতীয়টি 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে অপসারণ এবং তৃতীয়টি 54 অনুচ্ছেদ অনুযায়ী স্বেচ্ছায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া। যেহেতু বর্তমানে সংসদের বাজেট অধিবেশন শেষ হয়ে গেছে এবং আগামী সেপ্টেম্বরের আগে নতুন অধিবেশনে বসার কোনো সম্ভাবনা নেই, তাই অভিশংসনের দীর্ঘ জটিল পথে হাঁটতে চাইছে না সরকার। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে বিদায় করার নজিরও নেই। অতীতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে তখন সরকারের টানাপোড়েন তৈরি হয়েছিল। তখনও স্বেচ্ছায় পদত্যাগের পথটি বেছে নেওয়া হয়েছিল। এবারও হয়তো সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন আমরা দেখি এই বিদায়ের নেপথ্যে কেবল একটি দলের ইচ্ছা নয়, বরং একাধিক রাজনৈতিক শক্তির এক জটিল সমীকরণ কাজ করছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে এই রাষ্ট্রপতির বিষয়ে তীব্র আপত্তি রয়েছে, কারণ তার নিয়োগ হয়েছিল বিগত এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক যে গোষ্ঠীটি সে সময় রাষ্ট্রপতিকে সরাতে না পারাটা নিজেদের চরম ব্যর্থতা মনে করত, তারা এখন মরিয়া হয়ে উঠেছে এই অধ্যায়ের ইতি টানতে। ফলে সব দিক থেকে চাপ ঘনীভূত হচ্ছে বঙ্গভবনের লাল ইটের দেয়ালগুলোর উপর। বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে মেয়াদ শেষ করে বিদায় নিতে পারা একমাত্র রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, যিনি টানা 10 বছর এই পদে আসীন ছিলেন। তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, কিন্তু তার ভাগ্যে হয়তো সেই স্বাভাবিক বিদায় লেখা নেই। এখন সবচেয়ে বড় রহস্য হলো, বর্তমান রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তবে সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু স্থায়ীভাবে বঙ্গভবনের পরবর্তী অধিপতি কে হচ্ছেন? বাতাসে ভাসছে বেশ কয়েকটি হেভিওয়েট নাম। দলের অত্যন্ত প্রভাবশালী নেতাদের মধ্যে কার কাঁধে উঠবে রাষ্ট্রের সর্বোচ্চ এই সাংবিধানিক পদের ভার? তবে এই পরিবর্তন শুধু একজন ব্যক্তির রদ বদল নয়, এটি হতে পারে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির অধীনস্থ সমস্ত প্রশাসনিক কাঠামোতে এক বিশাল শুদ্ধি অভিযানের পূর্বাভাস। রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, কেবল স্বার্থের সমীকরণই এখানে শেষ কথা বলে। আজ যিনি রক্ষক, কাল তিনিই হয়তো বিদায়ের পরোয়ানা নিয়ে হাজির হতে পারেন। রাষ্ট্রপতির এই সম্ভাব্য বিদায় কি কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া, নাকি দেশের রাজনৈতিক মানচিত্র থেকে অতীত ইতিহাসের শেষ চিহ্নটুকু মুছে ফেলার এক গভীর সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান? আগামী কয়েক মাসের ঘটনাবলী হয়তো নির্ধারণ করে দেবে ক্ষমতার এই নিষ্ঠুর খেলার চূড়ান্ত বিজয়ীকে। পর্দার আড়ালে যে খুঁটি সাজানো হচ্ছে তার শেষ চালটি কে দেবে, তা দেখার জন্য পুরো জাতি এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ক্ষমতার এই অদৃশ্য দড়ির টানাটানিতে শেষ পর্যন্ত কি সংবিধান জয়ী হবে, নাকি জয়ী হবে অন্ধকারের সেই গভীর সমীকরণ? দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা মন্তব্যের ঘরে আমাদের জানান।